নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগের ব্লগে আপনাদের বলেছিলাম প্রতি উইকেন্ডেতে বৃষ্টি হওয়ার জন্য চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে যেতে পারছি না, কিন্তু আজ ওয়েদারটা এত ভালো ছিল, ও লাঞ্চ করতে আসার পর ওকে আর ইউনিভার্সিটি যেতেই দিলাম না, ধরে বেঁধে আজ এখানে নিয়ে চলে এলাম। আসলে কি জানেন তো, এটাই শেষ সপ্তাহ, এরপর সব ফুল ঝরে যাবে আর ওখানে সৃষ্টি হবে নতুন পাতার। আবারও অপেক্ষা করতে হবে একটা বছর এই ফুল দেখার জন্য। তাই ওকে বললাম, তোমার কাজ সব পরে হবে, আগে আমাকে চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে নিয়ে চলো। আচ্ছা, আমি যে এই বারবার চেরি ব্লসম ফেস্টিভ্যাল বলছি, এটা শুনতে কি আপনাদের একটু বিরক্ত লাগছে? কারণ ফুল নিয়ে আবার কোনো উৎসব হয় নাকি? আমাদের ইন্ডিয়াতে তো সারা বছর কতই না ফুল পাওয়া যায়। কই, আমরা তো এই ফুল নিয়ে এত মাতামাতি করি না। তো চলুন, আজকের এই ব্লগে আপনাদের সেটাই দেখাবো। কেন এটাকে একটা ফেস্টিভ্যাল বলা হচ্ছে, কেন কোরিয়ানরা এই ফুল নিয়ে এত মাতামাতি করে, কেন বহু বিদেশি পর্যটকরা এই স্প্রিং টাইমে শুধুমাত্র চেরি ফুল দেখতে এখানে ভিড় জমায়। সাউথ কোরিয়ার বিভিন্ন জায়গায় এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়। আজকে আমরা এসেছি সেওকচন লেকে। কোরিয়ার সেই ফেমাস লোটে ওয়ার্ল্ডের পাশে অবস্থিত এই শান্ত লেকটিতে প্রায় 1,000-এর মতো চেরি ফুলের গাছ রয়েছে। এই সাদা ফুলে ঢাকা লেকটা দেখতে কত মানুষের ভিড় জমেছে দেখুন। এটা শুধু যে আজকের চিত্র তা কিন্তু নয়, এই চেরি ব্লসম সিজনের মানে প্রায় 10 থেকে 15 দিনই ওয়েদার যদি ভালো থাকে তাহলে এত এত মানুষের আনাগোনা হতে থাকে এখানে। লেকটা শুধু দেখুন একবার, চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। ওখানে যাবে? হ্যাঁ, এসে যাবো। ও, কি দারুণ ফুল পড়ছে। আর এখানটাতে দেখুন ফটো তোলার জন্য কেমন লম্বা লাইন পড়েছে। যেখানে ফটোর খুব সুন্দর সুন্দর ভিউ আসছে সেখানেই এমন লাইন। কিন্তু বিশ্বাস করুন, আমার এত ধৈর্য নেই যে আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবো, তাও কিনা ফটো তোলার জন্য। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। জানেন তো, এই সেওকচন লেকটা প্রায় 2.5 কিলোমিটারের দীর্ঘ হাঁটা পথ। 1981 সালে প্রথম এটা ওপেন করা হয়েছিল। আর এই চেরি ফুল অ্যাকচুয়ালি জাপানে খুব ফেমাস, জাপানের ন্যাশনাল ফ্লাওয়ার এটা। তবে এখন প্রশ্ন হলো, জাপানের এই ফুল কোরিয়াতে এলো কীভাবে? আসলে এই কোরিয়া 1910 থেকে 1945 সাল পর্যন্ত প্রায় 35 বছর জাপানের অধীনে ছিল। সেই সময় জাপানিজরা কিছু চেরি ফুলের গাছ কোরিয়াতে লাগিয়েছিলেন, আর সেই থেকেই প্রতি বসন্তে জাপানের মতো কোরিয়াও সেজে ওঠে চেরি ব্লসমে। যাই হোক, আমি তবে জানতাম এই চেরি ফুলের গাছ থেকেই বোধহয় চেরি ফল হয়, কিন্তু তা একেবারেই ভুল জানেন তো। গাছগুলো ধৈর্য ধরে অপেক্ষা করে বছরের এই 15 দিনের জন্য, যখন তারা ফুলে ফুলে ভরে উঠবে। তারপরে এই ফুলও ঝরে যাবে, আর শীত না আসা পর্যন্ত শুধুমাত্র পাতা নিয়েই তাদের দাঁড়িয়ে থাকতে হবে। আর এই দিকটা দেখুন কত মানুষের ভিড়। চলুন গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। ও আচ্ছা, এখানে আসলে বসার জায়গা রয়েছে। সামনের এই ভিউটা দেখতে এত সুন্দর লাগছে যে কেউই এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে। সত্যি এক কথায় অসাধারণ লাগছে জায়গাটা। লেকটা পুরোটাই তো চেরি ফুলে সাদা হয়ে রয়েছে, আর পাশে থাকা এই লোটে টাওয়ার লেকটার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। আর হ্যাঁ, এই লোটে ওয়ার্ল্ড আর লোটে টাওয়ার নিয়ে একটি ব্লগ আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই ব্লগটা দেখতে পারেন। আর এখানে এই মাছগুলো দেখুন কত বড় বড় সাইজের, এক একটা প্রায় 15 থেকে 16 কেজির মতো হবে।
লেকটার এই জলে যে এত বড় বড় মাছ আর কচ্ছপ থাকতে পারে এটা এক্সপেক্ট করিনি কিন্তু। ও এখান থেকে তো আরো সুন্দর লাগছে। 이렇게 한 13mm 한 장으로 나오는데 그대로만 딱 이렇게 লেকটা তো পুরোটাই ঘুরে দেখা হয়ে গেছিল। এরপর স্টেশনে এলাম মেট্রো ধরবো বলে, কিন্তু একটু খিদেও পাচ্ছিল, তাই এখানে এলাম ফিশ কেক খাওয়ার জন্য। এই ফিশ কেক, রাইস কেক এগুলো কোরিয়ার এক প্রকার স্ট্রিট ফুড। না এটা তো আলাদা। ও আচ্ছা, ভেতরে কি দিয়েছে? এরপর আমরা এলাম ইতাওনে। এখানে একটা বাংলাদেশি গ্রসারি শপ রয়েছে, যেখানে আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ জিনিসই পাওয়া যায়। এখানে খুব রেয়ার আসা হয় আমাদের যদিও, তবে অনেক দিনই হলো সোয়াবিন, চানাচুর এসব শেষ হয়ে গেছিল, আর এসব তো কোরিয়ার মার্কেটে পাই না, তাই আজ এখানে আসা। তেল নিতে হবে। দোকানের এই সেলফগুলোতে বিভিন্ন বডি লোশন, বডি ওয়াশ থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, তেল, ফেস ওয়াশ, মানে ইন্ডিয়াতে যেসব ব্র্যান্ড আমরা ইউজ করতাম সেগুলোর বেশিরভাগই পাওয়া যায়। এখান থেকে প্যারাশুটের এই তেলটা নিয়েছিলাম, 200 ml ছিল, দাম নিয়েছিল 6000 won, মানে প্রায় 350 টাকার মতো। বিস্কুট, রাস্কিট নেবে? গুঁড়ো হয়ে গেছে যেন। হ্যাঁ 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 এটাই নিয়েছি। আমি ওটা খুঁজছিলাম, পাচ্ছিলাম না, কোথায় গেল? এই যে নারকেল গুঁড়ো নেবে যে, না এটা হ্যাঁ ওইগুলো। এখান থেকে বিস্কিটের একটা প্যাকেট নিলাম, আর নিয়েছিলাম নারকেল গুঁড়ো। কোরিয়াতে এই নারকেল, ডাব এগুলো কিছুই পাওয়া যায় না, তাই এরকম নারকেল গুঁড়োর প্যাকেটে নিয়ে যেতে হয় আর কি। আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ড্রাই ফ্রুটস। ইন্ডিয়ার থেকে এখানে সব জিনিসেরই দাম প্রায় দ্বিগুণ বা তিনগুণ হলেও এই ড্রাই ফ্রুটসের দাম দেখেছি প্রায় সেম হয়। এখানে কি দেখছো? লোকাল চানাচুর আছে, এখানে চানাচুর আছে। ও চানাচুর, হ্যাঁ তাই তো। এখান থেকে প্রভুজির এই দুটো চানাচুরের প্যাকেট নিলাম, কিন্তু এই সব কিছুরই দাম এত বেশি এখানে, বড্ড গায়ে লাগে জানেন তো। যেমন এই 200 গ্রামের চানাচুরের প্যাকেটেরই দাম পড়লো 270 টাকার মতো। আর এই দিকটাতে সব কিছু ফ্রোজেন জিনিস রাখা আছে, যেমন সিঙ্গাড়া, পরোটা, বিভিন্ন ধরনের পেস্ট্রি এইসব। এগুলো মাইক্রোওভেনে গরম করে নিয়েই খাওয়া যায়, তবে আমরা কখনো এগুলো নিয়ে যাইনি। এই ফ্রোজেন খাবার দাবারগুলো একটু এড়িয়েই চলি বলতে পারেন। আর এখানে রয়েছে ভেজিটেবলগুলো, তবে এই সব ভেজিটেবলই কোরিয়াতে পাওয়া যায়, শুধুমাত্র পেঁপে আর কাঁচকলা ছাড়া। তাই যতবারই এই দোকানে এসেছি পেঁপেটা মাস্ট কিনে নিয়ে গেছি। আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ডাল থেকে শুরু করে কাঁচা ছোলা, মটর, বাদাম এইসব আর কি। না
দাঁড়ান, এবার একটা জিনিস দেখাই আপনাদের, সেটা এদিকে রয়েছে। এই যে সব ফ্রোজেন মাছ, রুই, কাতলা, তেলাপিয়া, শোল থেকে ইলিশ, এরকম কিছু কিছু দেশীয় মাছ এখানে পাওয়া যায়, কিন্তু ওই যে ফ্রোজেন। এক দুবার এখান থেকে মাছ নিয়েও গেছিলাম জানেন তো, কিন্তু তৃপ্তি করে একেবারেই খেতে পারছিলাম না। শুধু মাথার মধ্যে ঘোরাফেরা করতো মাছটা 1.5-2 মাস আগের মাছ। তাই এখানে এসব মাছ খাওয়াই ছেড়ে দিলাম। চলুন এবার বিলটা করে নিয়ে রুমের দিকে রওনা দিই। এই ইতাওন থেকে আমাদের বোমন যেতে মেট্রোতে করে প্রায় 1/2 ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।